ট্রেন থেকে যখন অবিনাশ আর রেখা নামে তখন পড়ন্ত বিকেল। ছেলে আর বৌমাকে ট্রেন থেকে নামতে দেখে শৈলবাবু এগিয়ে যায়। এসে গেছিস তোরা, দেখে যে কত ভালো লাগছে আর কি বলবো। অবিনাশ আর রেখা শৈলবাবুকে প্রণাম করতে গেলে, হে কি করছো মা, তোমার এই সময় নিচু হওয়ার একদম দরকার নেই। বাবা, তুমি আবার কেন এত কষ্ট করে এলে? আমি রেখাকে নিয়ে ঠিক চলে যেতাম। সে কি, আমার ছেলে আর বৌমা আসছে, আর তার উপরে বৌমা মা হতে চলেছে, তাকে নিতে আসবো না? আর দেরি নয়, তোদের মা অপেক্ষা করে আছে তোদের জন্য, চটপট বাড়িতে চল। এরপর তিনজনে বাড়ির পথে রওনা দেয়। বাবা, তোমারও তো বয়স হয়েছে, এই শীতের মধ্যে আবার কষ্ট করে এলে? দূর দূর দূর, ছেলে মেয়ের জন্য এতটুকুতে কোনো কষ্ট নেই। আর তাছাড়া দাদু হতে চলেছি, এর থেকে বড় আনন্দের আর কি আছে? এখানে বলে রাখা দরকার, অবিনাশ কাজের সূত্রে বাইরে থাকে, আর অফিসেই আলাপ হয় রেখার সাথে। এই পৃথিবীতে ও একদম একা। শৈলবাবু আর স্ত্রী মনিকা দেবী রেখাকে ভীষণ ভালোবাসে। প্রথম সন্তান বাপের বাড়িতে হয়, কিন্তু যেহেতু ওর কেউ আপন নেই, তাই সবার ইচ্ছে ওর সন্তান গ্রামের বাড়িতে, অর্থাৎ অবিনাশের জন্মস্থান পাটুলিগঞ্জই হোক। ইছাপুরের গ্রামের বাড়িতে তিনজন যখন উপস্থিত হলো, তখন সন্ধ্যা নেমেছে। মনিকা দেবী তো রেখা আর অবিনাশকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু রেখার প্রতি যেন তার একটু বেশিই নজর। অবিনাশ এতে যেন আরো বেশি খুশি হয়। রেখা ও মনিকা দেবী আর শৈলবাবুকে ভীষণ ভালোবাসে। বাবা মা না থাকার কষ্ট এনারাই মিটিয়ে দিয়েছে। প্রথম সন্তান হবার আগের সব নিয়ম ঠিকঠাক পালন হয়। রেখা তার শ্বশুরবাড়িতে প্রথমবার এসেছে, তাই আসার পরের দিন সকালে চারিদিক ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ একটা ঘর চোখে পড়ে, যার দরজা বেশ আঁটো সাঁটো করে বাইরে থেকে বন্ধ করা। অবিনাশ, এই অবিনাশ, অবিনাশ, এদিকে একটু শোনো। কি হলো? অমন তড়িঘড়ি তলব কেন? পেপারে একটা ইন্টারেস্টিং খবর পড়ছিলাম। সব ঘর খোলা, তাহলে এই ঘরটাতে তালা মারা কেন? আর তালার অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেকদিন তো খোলাই হয় নাই। আর আশেপাশে অমন লাল কাপড় দেওয়াই বা কেন? রেখার কথাগুলো শুনে অবিনাশের হাস্যময় মুখটা নিমেষে যেন বিলীন হয়ে গেল। কিছু সময় ঘরটার দিকে তাকিয়ে বলল, ও, ওই ঘরে তেমন কিছু নেই, পুরনো জিনিসপত্র থাকে, তাই অমনভাবে বন্ধ করা। আর তোমাকে কতবার বারণ করেছি না, এই সময় একা একা একদম এদিকে ওদিকে যাবে না। একদম আমার কথা শোনো না তুমি। ঘরে একা বসে বসে বোর লাগছিল, তাই তো ঘুরে দেখছিলাম। বাবা মাও বাড়িতে নেই, মন্দিরে গেছে আমার নামে পুজো দিতে। কতবার বললাম আমাকেও নিয়ে চলো, কিন্তু মন্দির অনেক দূরে বলে নিয়েই গেল না। মন্দির অনেকটাই দূরে, আর তোমার গ্রামের কাঁচা রাস্তাতে যাতায়াত করার ধাত নেই, এতে সমস্যাই হতো। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে চলো। অবিনাশ যেন কিছু কথা না বলতে চেয়েই রেখাকে হাত ধরে ঘরের দিকে নিয়ে চলে গেল। রেখা আর অবিনাশ চলে যাওয়ার পর সেই বন্ধ ঘরের জানলা সামান্য একটু খুলে গেল, আর আধো অন্ধকারে দেখা গেল একটা কালো ছায়া যেন নড়ছে। আর কিছু সময়ের মধ্যেই জানলাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রেখা পরিবারের সবার সাথে আনন্দে মেতে ওঠে, তাই বন্ধ ওই ঘরটার কথা প্রায় ভুলেই যায়। বেশ আনন্দেই সকলের সাথে দিন কাটতে লাগে। তবে কদিন যেতেই অবিনাশদের পরিবারে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। অবিনাশের জেঠু
তপশিসবাবু মারা যান। জেঠুকে নিয়ে শ্মশানের পথে কখন রওনা দেবে? 3 ঘন্টা না হলে তো ডাক্তারি সার্টিফিকেটও পাওয়া যাবে না, তাই বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যাবে। আমি বলি কি অবিনাশ, তুই না রাতের বেলাতে আর শ্মশানে যাস না। সে কি বলছো? জেঠু মারা গেছে, তার শেষ কাজে আমি যাব না? সে তো তুই একদম ঠিক বলেছিস, কিন্তু তুই কদিন পর বাবা হবি। বৌমা 6 মাস হতে চলেছে, আর এই সময় শ্মশানে, বিশেষত রাতে শ্মশানের দিকে না যাওয়াই ভালো। তোর মা একদম ঠিক বলেছে, আমরা তো সবাই আছি, তুই বরং আর যাস না। কি সব বলছো তোমরা? এটা 2025 সাল, আর এখনো এইসব মানছো? একবার পরিবারের বড় ক্ষতি হয়েছে, আর কোনো ক্ষতি হোক আমি চাই না। আহ মা, আবার পুরনো কথা। বলেছি না, পুরনো কথা আর মনে করবে না। কি ক্ষতি মা? আসলে আমাদের পরিবারের একটা ঘটনা তোমাকে জানানো হয়নি, আর এটা এখন নয়, পরে জানাবো। কারণ কোনো কিছু নিয়ে চিন্তা করা তোমার আর সন্তানের দুজনের জন্যই ঠিক নয়। সময় হলে ঠিক বলবো। তবে তুই না গেলেই ভালো করতিস। ধুর, অত চিন্তা করো না তো, কিছুই হবে না। তোমরা কিছু ভেবো না, ওর বা আমার কোনো বিপদই হবে না, দেখবে। তোমাদের আশীর্বাদ আছে যেখানে, সেখানে কোনো বিপদ হতে পারে নাকি? আসলে মা, তুই শহরে বড় হয়েছিস, তাই এগুলো হয়তো বিশ্বাস করিস না। আমার আর তোর বাবার বয়স হয়েছে, তাই আমাদের নিয়ে চিন্তা করিস না। বেশি চিন্তা হয় তোকে নিয়ে। তুই আর কদিনের মধ্যেই মা হতে চলেছিস, আর এই সময়ে শ্মশানে যাওয়াটা অবিনাশের ঠিক নয়। যতই হোক, ও তো বাবা হতে চলেছে। অবিনাশের জেঠু অর্থাৎ তপশিসবাবুর মৃতদেহ নিয়ে যখন পাটুলিগঞ্জের শ্মশানের দিকে রওনা দেয়, রাত তখন 12টা পেরিয়ে গেছে। হরি বল, হরি 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 বল। তার মধ্যে শীতকাল হওয়ার জন্য চারিপাশ আর একটু বেশি শান্ত। গ্রামের কাঁচা পথের মধ্যে দিয়ে পায়ে হেঁটে কটা মানুষ মৃতদেহ কাঁধে নিয়ে এগিয়ে চলেছে শ্মশানের পথে, এক আপনজনকে চির বিদায় জানানোর জন্য। সকলের চোখে জল। কেবল মাঝে মাঝেই একটা শব্দ, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। এই শব্দে চারিপাশের শান্ত পরিবেশ ভেঙে খান খান হয়ে যাচ্ছে। অবিনাশ চলছিল সবার আগে খই ফেলতে ফেলতে। ওর কিছুটা আগেই হঠাৎ রাস্তার এক পাশ থেকে একটা কালো বিড়াল অন্ধকার থেকে বেরিয়ে আসে, কেমন একটা গুঙানির শব্দ করে। গভীর রাতে হঠাৎ বিড়ালটাকে দেখে সবাই থমকে দাঁড়ায়। আর কালো বিড়ালটা আকারে যেন একটু বেশিই বড়। রাস্তার ঠিক মাঝখানে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে পড়ে অবিনাশের দিকে তাকিয়ে, আবার বিকট গলাতে গোঙানির শব্দ করে রাস্তার অপর পাশের ঝোপের ভিতর ঢুকে পড়ে। আরে আরে অবিনাশ, একটু দাঁড়িয়ে রাস্তাটা পার হবি তো। কালো বিড়ালটা রাস্তা কেটে গেল, আর তুই অমনি রাস্তাটাও পেরিয়ে গেলি। থুতু দিয়ে ওটা কাটিয়ে দিতে হয়। অবিনাশ এবার যেন একটু বিরক্তই হলো, কিন্তু কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল। ওরা সামনে এগিয়ে গেলে যেদিকে বিড়ালটা ছুটে গেছিল, সেই অন্ধকারের ভিতরে একটা কালো ছায়া ভেসে ওঠে। অবয়বটি যেন হাওয়াতে ভাসছে। কিছুটা পথ আরও এগোনোর পর সবাই পাটুলিগঞ্জের শ্মশানে উপস্থিত হলো। কাঠ জোগাড় করে শুরু হলো মৃতদেহ সৎকারের কাজ। মৃতদেহে আগুন ধরিয়ে ইহলোক থেকে শরীর বিলীনের কাজ শেষ হতে হতে রাত 2টো বেজে গেল। বাড়িতে ফেরার আগে অবিনাশ একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে। এমন সময় একটা কান্নার আওয়াজ কানে ভেসে আসে। আওয়াজটা একটা মেয়ের, তা সহজেই বুঝতে পারে অবিনাশ।
অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে কান্নাটা কোথা থেকে আসছে। বুঝতে পারে বটগাছটার গুড়ির নিচে বসে একটি মেয়ে। আপনি এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, ঘোমটা দেওয়া। মেয়েটি মাথা নিচু করেই বলল, আমার বাড়ি দূরের এক গ্রামে। কিছু টাকার লোভে আমার বাবা আমাকে বিক্রি করে দিতে চেয়েছিল, কোনো মতে পালিয়ে বেঁচেছি। সে কি, তুমি পুলিশের কাছে যাওনি? না না, পুলিশের কাছে যাব না, সবাই জড়িয়ে আছে। আমার বাবার কাছে ঠিকই খবর চলে যাবে, এতে আমাকে মেরেও ফেলতে পারে। তুমি এই শ্মশানে থাকবে নাকি সারা রাত? এতে আরো বিপদ বাড়তে পারে। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। মেয়েটির কথাগুলো শুনে অবিনাশের বেশ মায়াই লাগে। কি করা যায় এই নিয়ে বেশ কিছু সময় ভাবে, তারপর বলল, আচ্ছা তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? না না, কোনো ভয় নেই। আমার বউ রেখা সন্তান সম্ভবা, আর মারও বয়স হয়েছে। সব দিকে একা সামলাতে বেশ কষ্ট হচ্ছে, আর গ্রামে রেখাকে দেখাশোনা করার কাউকে পাচ্ছিও না। তুমি বরং ওকে দেখাশোনার কাজটা করো, এতে তোমার মাথার ওপর ছাদটাও পেলে আর অর্থ উপার্জনটাও হবে। পরে তোমার জন্য একটা পাকাপাকি কোনো বন্দোবস্ত করা যাবে। কি বলো, যাবে? আপনি খুব ভালো মানুষ, কথা শুনেই বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না, আর তুমি মুখটা অমন করে ঢেকে রেখেছো কেন? কোনো ভয় নেই তোমার, এখন থেকে তোমার দায়িত্ব আমার। আমার নাম চৈতালি। আমাদের গ্রামের নিয়ম পরপুরুষের সামনে ঘোমটা না খুলতে, কিছু মনে করবেন না। চৈতালি? তোমার গলাটা আমার খুব চেনা লাগছে। আর চৈতালি নাম ছিল আমার। পরের কথাগুলো অবিনাশের আর বলা হয় না। তখনই বাকি সকলেই অবিনাশকে ডাকার জন্য এসে উপস্থিত হলো। অবিনাশ, তুই এখানে? আর ওই মেয়েটাকে এত রাতে শ্মশানে কি করছে? বাবা, ওর নাম চৈতালি। ও আমাদের সাথে বাড়িতে যাবে। রেখাকে কাল থেকে ও দেখাশোনা করবে। চেনা জানা নেই, হুট করে একটা মেয়েকে বাড়িতে নিয়ে চলে যাবি কেন? অবিনাশ সবাইকে রেখার মুখ থেকে শোনা ওর জীবনে ঘটে যাওয়া দুঃখের বিবরণ বলল। যা শুনে উপস্থিত সকলেরই বেশ খারাপ লাগে, কিন্তু শৈলবাবু কেবল একভাবে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। কেন জানি না, শৈলবাবুর ওকে দেখে কেমন একটা লাগছিল। কিন্তু শৈলবাবু এটা ভালোই জানে, ছেলে অবিনাশ ছোট্টবেলা থেকেই কারো কষ্ট সহ্য করতে পারে না, নিজের ক্ষমতা অনুযায়ী সাহায্য করার চেষ্টা করে। ঠিক আছে, চল এবার, রাত পেরিয়ে ভোর হতে চলল, সবাই বাড়িতে অপেক্ষা করছে। শ্মশান থেকে যখন সবাই বাড়ির দিকে রওনা দিল, তখন ভোর হব হব করছে। বাড়িতে পৌঁছে নিমপাতা মুখে দিয়ে লোহা শরীরে ছুঁয়ে শৈলবাবু আর অবিনাশ বাড়িতে ঢুকল। যথারীতি মনিকা দেবী আর রেখা আগত মেয়েটির কথা জানতে চাইল, আর অবিনাশ আবার সবটা তাদেরকে বলল। রেখা মেয়েটিকে দেখে যতটা খুশি হল, মনিকা দেবী ঠিক ততটাই অখুশি। অনেকবার বললেও মুখের ঘোমটা সরায়নি। চৈতালিকে অবিনাশ আর রেখার পাশের ঘরটাই দেওয়া হলো থাকার জন্য, যেন দরকারে রেখা ডেকে নিতে পারে। আচ্ছা, তুমি আজকের দিনটা বিশ্রাম করে নাও, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে কদিন, কালকে থেকে কাজ শুরু করো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার নেই। আপনি না থাকলে আমার যে কি হতো। না না, এটা তেমন কিছু নয়। মানুষ হয়ে যদি মানুষের বিপদের সময় পাশেই না দাঁড়ালাম, তাহলে আর কেমন মানুষ। আমি বাড়িরও সব কাজ করে দেব। আচ্ছা, সে দেখা যাবে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো, এখন গিয়ে বিশ্রাম নাও।
দরকার ছিল অচেনা অচেনা একটা মেয়েকে হুট করে এরকম নিজের বাড়িতে নিয়ে চলে আসার? কোনো বিপদ যদি হয়? কি যে বলো না মা, এতে আবার বিপদের কি আছে? এমন শীতের রাতে শ্মশানের নির্জনতায় একটা মেয়ে পড়ে থাকবে আর আমি তা দেখেও চলে আসবো? এমন শিক্ষা তো মা বাবা তুমি আমাকে কখনো দাওনি। সে ঠিক আছে, কিন্তু কেন জানি না মেয়েটাকে দেখে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। এই 2025 সালেও কেমন মুখে ঘোমটা দিয়ে রেখেছে দেখ। আর তাছাড়া কি? মেয়েটার গলাটাও যেন কেমন, যেন এক শরীরে দুজন কথা বলছে। তবে তার মধ্যেই আমার কেন জানি না একটা ভীষণ ভীষণ চেনা চেনা লাগছে। ভীষণ চেনা লাগছে? আগে কোথাও শুনেছো নাকি? কোথায়? হুম, খুব চেনা লাগছে। আর গলাটা যেন অনেকবার শুনেছি, কিন্তু সে তো... উফ, তুমি যে কি শুরু করছো না, পুরো একেবারে গোয়েন্দা গিন্নি যেন। অবিনাশ একটা বিপদে পড়া মেয়েকে সাহায্য করেছে, আর তুমি সেখানে কত কল্পনা করে চলেছো। তুমি সব সময় আমাকে এমন করে বলো, যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে। আরে সে কি, তোমরা আবার দুজনে ঝগড়া শুরু করলে কেন? সব ভালোই হবে। মনিকা দেবী হঠাৎ খেয়াল করল ঘরের বাইরে জানলার কাছে যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে সব কথা শুনছে। কে 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 জানালার কাছে দাঁড়িয়ে? কে? মনিকা দেবী কথাটা বলতেই কালো ছায়াটা সরে যায়। অবিনাশ আর শৈলবাবু দ্রুত জানলার বাইরের অন্ধকারে দেখে, কিন্তু কাউকেই চোখে পড়ে না। তবে বাড়ির বাইরে থাকা কুকুরটা এক নাগাড়ে বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করছে, আর মাঝে মধ্যে কেঁদে উঠছে, যেন আগত বিপদের সংকেত। কই, বাইরে তো কেউ নেই। আমি পরিষ্কার দেখলাম কেউ একটা দাঁড়িয়ে ছিল। আর কুকুরটা অমন ভাবে কাঁদছে কেন? কোনোদিন তো অমন করে না। কুকুরের ওইভাবে কাঁদা একদম ভালো নয়। এরপর সবার বোঝানোর পর মনিকা দেবী কিছুটা শান্ত হয়। রাতে সবাই খেতে বসেছে। চৈতালি খেতে এলো না? কবার ডাক দিলাম, ও বলল শরীরটা ভালো লাগছে না, তাই কিছু খাবে না, ভীষণ ঘুম পাচ্ছে তাই ঘুমোবে। সে তো হবারই কথা। থাক, ওকে আর কেউ ডেকো না। একটা রাত ভালো করে ঘুমালেই শরীর চাঙ্গা হয়ে যাবে। বাবা ঠিকই বলছো। মনিকা দেবী সকলের কথা শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। যথারীতি সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত তখন অনেক গভীর হয়েছে। অবিনাশদের বাড়ির বাইরে থাকা কুকুরটা শীত থেকে বাঁচতে গুটি সুটি মেরে এক কোণে শুয়ে ঘুমাচ্ছে। হঠাৎ ওর কানটা যেন খাড়া হয়ে উঠল, যেন কিছু একটা ইঙ্গিত পেয়েছে। ধীরে ধীরে চোখ দুটো খুলে অন্ধকারের দিকে তাকিয়ে কেমন কুঁকড়িয়ে উঠল, যেন কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। কুঁই কুঁই শব্দ করে পিছিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এক পা বিহীন কুকুরটা তা করতে পারে না। অন্ধকারের ভিতর থেকে একটা কালো ছায়া এগিয়ে গেল অসহায় কুকুরটার দিকে। সে অবশ্য কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তাও ব্যর্থ হয়। কালো ছায়াটি কয়েক মুহূর্তের মধ্যেই ওর মাথাটা ধরে মুড়িয়ে দিল। শীতের শান্ত রাতে ঘাড় ভাঙার মটমট শব্দটা একটু বেশি জোরালো শোনালো। একটা শব্দ বেরোল না কুকুরটার মুখ দিয়ে। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। এ বাবা, কুকুরটাকে এভাবে মারলো কে? মায়ের আওয়াজ পেয়ে অবিনাশ রেখা বাইরে গিয়ে দেখে কুকুরটা মরে পড়ে আছে।
তবে ওর মৃত্যুর থেকে বেশি চোখে পড়ছে ওর মৃত শরীরের অবস্থা দেখে। জায়গায় জায়গায় মাংস খুবলে নেওয়া হয়েছে ধারালো কিছু দিয়ে। সারা রাতে রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। ইস, কুকুরটার কি অবস্থা হয়েছে! নিশ্চয়ই জঙ্গলি কোনো প্রাণী মেরেছে। জঙ্গলে এমন তো কোনো প্রাণী নেই যে এমনভাবে মারতে পারে। যে কুকুরটাকে মেরেছে মনে হয় খুব খিদে ছিল তার, আর না মেরে কোনো উপায় সে পায়নি, তাই তো মেরে মাংস অমন খুবলে নিয়েছে। আপনারা ঘরে চলুন, ওর কথা চিন্তা করে সকাল সকাল মনটাই খারাপ হবে। আমি বরং ওর দেহটা বাড়ির পিছনে মাটিতে পুঁতে দেব। চৈতালি ঠিক বলেছে, সবাই এবার ঘরে চলো। চৈতালি যখন কথা বলছিল তখন মনিকা দেবীর চোখটা একবার চৈতালির হাতের দিকে পড়ে। ওকে, তোমার হাতটা তো কেটে গেছে কতটা। চৈতালি মনিকা দেবীর কথাটা শুনে কেমন চমকে ওঠে। মুহূর্তের মধ্যেই হাতটা কাপড় দিয়ে লুকিয়ে ফেলল। বলল, ও, এটা কিছু নয়, হয়তো কিছুতে লেগে হাত কেটে গেছে। অনেকটাই তো কেটে গেছে দেখছি। ওষুধ লাগাওনি কেন? সেপটিক হয়ে যেতে পারে তো। ও কিছু হবে না, ওসব অনেক হয়েছে। এখন আমার শরীরটা অমন হয়ে গেছে। চৈতালির শেষ কথাগুলোর অর্থ কেউ তেমন বুঝল না। আচ্ছা চৈতালি, তুমি তো সকালে কিছু খেলে না, খিদে পায় না তোমার? আমার খিদে পাই, তবে এখন পাইনি, পেলে ঠিকই খেয়ে নি। আপনি আমাকে মাছগুলি দিন, আমি কেটে দিচ্ছি। আমার না কাঁচা মাছের গন্ধ খুব ভালো লাগে। মনিকা দেবীর এই কথাটা শুনে বেশ অবাক লাগলো। কাঁচা মাছের গন্ধ ভালো লাগে, এ আবার কেমন? আচ্ছা, তাই কাটো তবে। তুমি নয় ছেলেদের সামনে মুখের ঘোমটা না খুললে, কিন্তু এখন তো খুলতেই পারো। না না, আমি এই মুখ কাউকে দেখাইনি। মনিকা দেবী এরপর কাজের মধ্যেই দেখে কি সুন্দরভাবে চৈতালি মাছগুলো কাটলো, আর বারবার হাতে নেড়ে চেড়ে দেখছিল মাছগুলোকে। সবকটি মাছ কাটার পর, কটা কাঁচা মাছ দেবেন আমাকে? কেন, কাঁচা মাছ দিয়ে কি করবে? সকালে একটা বিড়াল এসেছে এই বাড়িতে, ওর জন্যই। বিড়াল? কই, এ বাড়িতে তো কোনো বিড়াল ছিল না। নতুন এসেছে হয়তো, তাই। আচ্ছা ঠিক আছে, রেখে দাও তবে। পরদিন চৈতালি রেখাকে বলল ওই বন্ধ ঘরটা খুলে দিতে, সে সেটা পরিষ্কার করবে। আর এটাও জানতে চাইল ওই ঘরটা এমন করে তালা মারা আছে কেন। আমিও অবিনাশকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ঘরটার কাছেও যেতে মানা করেছে। কি জন্য সেটা অবশ্য বলেনি। মনে হয় ওই ঘরটাতে এমন কিছু আছে যা সকলের সামনে আনতে চাইছেন না। ওই দরজার চাবিটা কোথায় আছে জানো? কি এমন থাকতে পারে? চাবিটা কোথায় আছে তাও জানি না। চাবি দিলে খুলতে পারবে? তুমি চাবি পেয়েছো নাকি? কোথায় পেলে? সে আমি পেয়েছি এক জায়গা থেকে। খুলতে পারবে নাকি বলো? আমারও খুব আগ্রহ জানার যে ওই ঘরে কি আছে। তোমার কাছে যদি চাবি থাকে তাহলে তুমি খোলো না। না না, আমি খুলতে পারবো না। এই নাও চাবি। রেখার হাতে চৈতালি চাবিটা তুলে দেয়। রেখা লাল কাপড়টা প্রথমে খুলে ফেলে, তারপর চাবি দিয়ে তালা। দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই, এ কি রেখা, তুমি ওই ঘরটা খুলছো কেন? বলেছিলাম না ওই ঘরে না যেতে। আরে চাবি কোথা থেকে পেলে? রেখা আর ঘরের দরজা খুলতে পারল না। পুরনো চাবির গোছা থেকে পেয়েছি। দেখতে চাইছিলাম কি আছে ওই ঘরে। তুমি এই বাড়ির বউ, তাই তোমার সব জানার অধিকার আছে। তাই সব বলবো, তবে এখন নয়। তুমি এই ঘরের সামনে থেকে চলো। সবাই ওই ঘরের সামনে থেকে চলে যায়, তবে দরজাতে তালা লাগানো হয় না।
সত্যি চৈতালি, তোমার হাতে জাদু আছে। মাথাতে তেল লাগিয়ে দিচ্ছ, এত ভালো লাগছে যে কি বলবো। তোমাকে দেখবো বলেই তো এসেছি। তোমাকে নজর না দিলে চলবে কেমন করে? তুমি যে এই বাড়ির বউ, আর সাথেই বংশের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছ। রেখা বুঝতে না পারলেও চৈতালি যখন ওর মাথার চুলে তেল লাগিয়ে দিচ্ছিল, তখনই একটা চুল ছিঁড়ে নিজের শাড়ির আঁচলে রেখে দেয়। চৈতালি, তুমিও আমাদের সাথেই খেয়ে নাও না। না না, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। আবার পরে কেন? এখনই খেয়ে নাও। সকাল থেকে তো কত কাজ করছো। ও আর তেমন কি, আমার ওতে অভ্যাস আছে। আচ্ছা মা, ওই কাঁচা মাছগুলি কোথায় রেখেছেন? সকালে বলেছিলাম যে বিড়ালটাকে দিব। ওই তো রান্নাঘরে রেখে দিয়েছি, নিয়ে নাও। চৈতালি এরপর মাছগুলো নিয়ে বাইরে চলে যায়। অনেকটা সময় হয়ে গেলেও রেখা ফিরছে না দেখে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আর এদিকে চৈতালি সেই যে বিড়ালকে মাছ দিতে গেছে, তার তো আসার নামই নেই। তা তো ঠিকই বলেছো মা। আমার মনে হয় বিড়ালটাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর আসবে। আমি একবার দেখে আসি, দাঁড়া। মনিকা দেবী এরপর চৈতালির খোঁজ নিতে বাইরে যায়। বাইরে গিয়ে বাড়ির পিছনে জামরুল গাছের নিচে চোখ পড়তেই দেখে একটা মোটা কালো কুচকুচে বিড়াল কাঁচা মাছগুলোকে চিবিয়ে খাচ্ছে। বিড়ালটার আকার যেন একটু বেশিই বড়। মনিকা দেবী একভাবে কিছু সময় বিড়ালটার দিকে চেয়ে থাকে। কালো বিড়ালটা যেন বুঝতে পারে মনিকা দেবী ওকেই দেখছে, তাই পিছনের দিকে তাকিয়ে ম্যাও ম্যাও করে বোঝাতে চাই ওর খাবারের সময় এখানে না দাঁড়াতে। কালো মুখে লাল রক্ত লেগে থাকাতে যেন কালো বিড়ালটাকে আরো বেশি ভয়ঙ্কর লাগছে। তবে চৈতালির দেখা পাওয়া গেল না। মনিকা দেবী তাই ঘরের দিকে আবার চলতে শুরু করলো। মা, আমাকে খুঁজছিলেন? মনিকা দেবী কিছুটা কেঁপে উঠে পিছনে তাকিয়ে দেখে সেই চেনা ঘোমটা মুখে চৈতালি দাঁড়িয়ে। এ কে চৈতালি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? দেখলাম না তো। আপনি যেখানে ছিলেন ওইখানেই ছিলাম। মনিকা দেবী চৈতালির এই কথাটার মানে ঠিক ঠাউর করতে পারল না। ওই কালো বিড়ালটাই কি নতুন এসেছে আমাদের বাড়িতে? কি সুন্দর দেখতে না? খুব ভালো ছিল মাছগুলি। বিড়ালটা তোমাকে বললো বুঝি? সেটা বলতে পারেন। চৈতালি মেয়েটা কাজ কেমন করছে? কাজ তো ভালোই করছে, তবে মেয়েটার কথাবার্তা চালচলন ভীষণ অদ্ভুত আর রহস্যময়। এই এখন এখানে আছে, পর মুহূর্তেই এখানে নেই, আর অনেক কথার মানেও ঠিক বুঝতে পারি না। মনিকা দেবী এরপর দুপুরের ঘটনাটা শৈলবাবুকে বলল। ধুর, ওটা তো খুব সাধারণ কথা। কালো বিড়ালটা ওর পছন্দের, তাই অমন বলেছে। কি জানি বাপু, আমি তো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা অবিনাশ, তুমি ওই বন্ধ ঘরের কথাটা বলবে বলেছিলে, এখন বলো। তুমি এই বাড়ির বউ, তাই সবটা জানার অধিকার তুমি রাখো। শোনো তাহলে, ওই যে বন্ধ ঘরটা দেখছো, ওই ঘরটা ছিল আমার দাদার। তোমার দাদা ছিল বলছো কেন? আমার দাদার নাম ছিল সুবিনাশ। দাদার যখন বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি। দাদা নিজেই পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে। দাদা পোস্ট অফিসে যে গ্রামে কাজ করত সেখানকার ছিল মেয়েটি। মেয়েটি নাকি অনাথ ছিল, গ্রামের শেষে একাই থাকত। দাদার প্রথম থেকেই পছন্দ হয়ে যায়, আর সত্যিই বৌদি দেখতে অপূর্ব সুন্দরী ছিল। মা বাবাও মেনে নেয় দাদার পছন্দকে। কি তার বংশ পরিচয়, এতদিন একা কিভাবে কি করে থাকতো কিছুই জানতে চাইনি। সব খুব ভালোভাবেই চলছিল, কিন্তু একদিন আমাদের পরিবারে সেই দুর্যোগ নেমে আসে। হঠাৎ করেই দাদা মারা যায়। বৌদি তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। দাদা কিভাবে মারা গেছিল? প্রথমে জানা যায়নি, তবে পরে জেনে অবাক হয়েছিলাম। বলছি শোনো পুরোটা।
দাদা মারা যাবার পরেও মা বাবা বৌদিকে ভীষণ যত্ন করে রাখত, মেয়ের থেকেও যেন বেশি। মা বৌদিকে নিজের ঘরে থাকতে বললেও ওই ঘর ছেড়ে থাকতে চাইতো না। তবে একটা বিষয় অদ্ভুত ছিল, দাদা মারা যাবার পর গভীর রাত হলে দাদার ওই ঘর থেকে মাঝে মধ্যেই অদ্ভুত সব আওয়াজ আসতো। একদিন রাতে ওই রকমই আওয়াজ আসছে। মা ভাবল হয়তো বৌদির পেন উঠেছে, কারণ এই সময় পেন ওঠাটাই স্বাভাবিক। তাই মনিকা দেবী সেই ঘরের দিকে এগিয়ে যায়। দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও একটা জানলার পাট সেদিন বৌদি বন্ধ করতে ভুলে গেছিল। ওই তো জানালাটা খোলা আছে, বৌমাকে ডাক দি। মায়া এতটাই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমাকে আর বাবাকেও ডেকে নিয়ে যায়। আমরা গিয়ে দেখি বৌদির মাথাতে লাল সিঁদুর, পরনে লাল শাড়ি, বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছে, যেন একটা আলাদা জগতে আছে। ঘরের মাঝখানে জ্বলছে আগুনের ধুনি। আমরা দেখলাম বীভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য। নিজের পেটে ধারালো একটা ছুরি দিয়ে চিরে পেটের বাচ্চাকে আগুনের ধুনিতে বিসর্জন দিচ্ছে। এখনই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দাও, এ কোনো স্বাভাবিক মেয়ে নয়। বৌদি, ওটা কি করছো? কি হয়েছে তোমার? মার মুখ দিয়ে একটাও কথা বের হচ্ছে না। ও, তোরা দেখে ফেলেছিস তবে? যাক, ভালো হয়েছে। আমি আজ রাতেই এই 6 মাসের ভ্রূণকে আহুতি দিয়ে পিশাচ সিদ্ধ হব। তোদের ছেলে জেনে গেছিল আমার আসল সত্যিটা, তাই তো ওকে মেরে ফেললাম। বলেছিলাম আমি এখান থেকে চলে যাব, তা না আমাকে বাধা দিতে এসেছিল। তোরাও বাধা দিস না, নইলে তোরাও মরবি। দাদার মৃত্যুর কথা শুনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে আমরা মাথা ঠিক রাখতে পারি না। তবে রে পিশাচি, দেখ তোর কি করি। বাবা বাইরে যায়। বৌদি ওরফে ওই পিশাচি বারবার চিৎকার করে বলে ওঠে, দরজা খোল বলছি, নইলে তোরাও বাঁচবি না। কিছু সময় পর পীর দরবেশ বাবার মুখে সব কথা শুনে উপস্থিত হয় আমাদের বাড়িতে। আমি সব কথা শুনেছি, তোমরা ভালো করেছো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে, না হলে আজ রাতেই ও তোমাদের সবাইকে মেরে ফেলতো। ওরা আসলে মানুষের চেহারা নিয়ে থাকা পিশাচি, ছেলেদের নিজের রূপের জালে ফাঁসিয়ে তাদের সন্তান নিজের শরীরে ধারণ করে, আর পেটের ভ্রূণ 6 মাস হলে অমাবস্যার রাতে তাকে পিশাচিকে আহুতি দেয় আর নরকের কাছে স্থান পায়। এই কাজ পুরো করতে পারলে এদের আর মৃত্যু হয় না। তবে কি এর মৃত্যু হবে না? না, ওর কাজ পুরো শেষ হয়নি। তার জন্য ঘরের বাইরে বেরিয়ে কালো বিড়ালের রূপ ধরতে হবে, তবেই নরকে পিশাচের কাছে যেতে পারবে। তবে আমি আর তা হতে দেব না। এরপর দেখলাম আর একটি দৃশ্য। পীর দরজা খুলতেই পিশাচিনী ঝাঁপিয়ে পড়ে পীরের ওপর। তবে পীর তৈরি হয়ে এসেছিল। কিছু করার আগেই ধারালো এক ছুরি পিশাচিনীর বুকের বাঁ পাশে বসিয়ে দেয়, আর ভয়ঙ্কর চিৎকার করে পিশাচিনী কর্পূরের মতো মিলিয়ে দেয়। তোমাদের আর চিন্তা নেই, আর কিছু হবে না। তবে এই ঘর আমি বন্ধ করে যাব। এই ঘরে আর কোনোদিন যেন কেউ না ঢুকে, যেহেতু এই ঘরেই ভ্রূণের আহুতি দিয়েছিল তাই। রেখা সব ঘটনা শুনে অবাক হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। গভীর রাতে রেখা হঠাৎ ছটফট করতে শুরু করে। রেখাকে অমন করতে দেখে অবিনাশ বেশ ঘাবড়ে যায়। কি হয়েছে তোমার? অমন করছে কেন? পেটে ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। উফ! অবিনাশ দৌড়ে গিয়ে বাবা মাকে ডাকে। অবিনাশের কথা শুনে শৈলবাবু আর মনিকা দেবীও দৌড়ে আসে। কি হয়েছে রেখা? কষ্ট হচ্ছে বলো। মা, আমার খুব কষ্ট হচ্ছে। মা, ও মনে হচ্ছে আর বাঁচবো না।
ছি, অমন কথা বলতে নেই। শৈলবাবু খেয়াল করে এত কথা সত্ত্বেও চৈতালি কিন্তু কোথাও নেই। ডাক্তারকেও কতবার ফোন করেছি, ধরছেও না। শৈলবাবু চৈতালিকে ডাকতে গিয়ে দেখে ওর ঘরটা খোলা। ঘরের ভিতরে দেখে চৈতালি মাটিতে বসে, আর ওর সামনে একটা ছোট পুতুল, যার শরীরে চুল দিয়ে মোড়ানো আর একটা সূঁচ দিয়ে খোঁচা মারছে। এ কি চৈতালি, তুমি ওইসব কি করছো? চৈতালি ধীরে ধীরে মুখ ঘোরায় আর মুখের কাপড়টা সরায়। তুমি? আমি তোমাদের ছেলের বউ গো, চিনতে পেরেছো? কি ভেবেছিলে মরে গেছি? তোমার ছোট ছেলের বউয়ের 6 মাস চলছে তো, আর আজকেই ওর সন্তানকে আহুতি দিব। আর কেউ আমাকে আটকাতে পারবে না, ওই তীরও না। তবে রে পিশাচিনী, বললাম তো কিছুই করতে পারবে না। এই বলে সূঁচ দিয়ে আবার পুতুলের গায়ে খোঁচা দেয়। আর ওইদিকে রেখা চিৎকার করে ওঠে। আর 1 ঘন্টা পরেই তোমার বউ আর তার বাচ্চা সব শেষ। মনিকা দেবীও তত সময়ে ঘরের বাইরে থেকে সব দেখছে ও শুনছে। তুমি তুমি এখনই পীর বাবার কাছে যাও তো। তুমি এদিকটা দেখো, আমি এখনই যাচ্ছি। যাও যাও। শৈলবাবু পীরের কাছে গিয়ে সব কথা খুলে বলে। এবার আমি গিয়েও কিছু করতে পারবো না, কারণ ওই পিশাচি তোমার ছোট ছেলের বইয়ের শরীরে কিছু একটা দিয়ে বশ করে ফেলেছে। এখন ওকে কিছু দিয়ে মারা যাবে না। কিছু একটা করুন, আমাদের পরিবার না হলে শেষ হয়ে যাবে। পীর বাবা অনেকটা সময় ভেবে বলল, তবে একটা উপায় আছে ওকে চিরকালের মতো শেষ করার। হ্যাঁ বলুন, কি উপায়? পিশাচিকে সেই চিরকালের মতো মারতে পারে যাকে ও বশ করেছে, মানে তোমার ছোট ছেলের বউ। ও তো কষ্টে নড়তেই পারছে না, তাহলে ও ওই পিশাচিকে মারবে কি করে? এই ছুরিটাতে আমি পিশাচি মারার মন্ত্র পড়ে দিচ্ছি। আজ রাতে ওই পিশাচি তোমার ছেলের বইয়ের পেটের সন্তানকে আহুতি দিতে এসে ওর পেটে হাত দিবি। একমাত্র তখনই সুযোগ থাকবে। এই ছুরি যদি ওর বুকের বাঁ পাশের কলিজাতে গেঁথে দিতে পারে, তবে ওই পিশাচি চিরকালের মতো শেষ হয়ে যাবে। তুমি এই ছুরিটা নিয়ে যাও, আজ ওর মনের জোরের পরীক্ষা। যদি ও এটা করতে পারে, তবেই ও ওর সন্তান আর পরিবার সবাইকে বাঁচাতে পারবে। শৈলবাবু ছুরি নিয়ে বাড়িতে ছুটে এসে সব কথা মনিকা দেবী আর অবিনাশকে বলল। অবিনাশ ছুরিটা নিয়ে রেখার কানে কানে সব কথা বলল। রেখারও যেন নিজে বাঁচার আর বিশেষ করে ওর আগত সন্তানকে বাঁচানোর আরও বেশি ইচ্ছে। মারা তো এমনই হয়, নিজের প্রাণের থেকেও সন্তান শতগুণে দামি। মধ্যরাতে সেই পিশাচি ঘর থেকে বেরিয়ে আসে নিজের শিকারের লোভে, হাতে সেই পুতুল। কিরে, তোরা ডাকলি না ওই পীরকে? না ভয় পেয়ে এবার আর আসেনি সে? জানে তো কিছুই করতে পারবে না। শৈলবাবু, মনিকা দেবী আর অবিনাশ পিশাচির দিকে তাকিয়ে কেবল আশাতে থাকে রেখা পারতেই হবে, ও যে মা। পিশাচি রেখার কাছে এসে কিছু সময় ওর পেটের দিকে তাকিয়ে থাকে, আর ধীরে ধীরে নিজের আসল রূপ ধারণ করতে থাকে। উফ, সে কি ভয়ঙ্কর চেহারা! একটা সুন্দর চেহারার পিছনে যে এতটা ভয়ঙ্কর কুৎসিত রূপও থাকতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না। লম্বা নখযুক্ত একটা হাত রেখার পেটে রাখে, আর অবদ্ধ কিছু মন্ত্র বলে। আবার যেই না রেখার কাছাকাছি যায়, অমনি শত কষ্ট সহ্য করেও মাথার পাশে রাখা পীরের দেওয়া পিশাচিনাশক মন্ত্র পড়া সেই ছুরিটা পিশাচির বুকের বাঁ পাশে কলিজাতে বসিয়ে দেয়।
পিশাচি ছিটকে রেখার কাছ থেকে পা দূরে সরে যায়। মাটিতে পড়ে ছটফট করতে থাকে পিশাচি। কি ভেবেছিলি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবি? কোনো অশুভ শক্তি কোনোদিন তার মা থেকে তার সন্তানকে আলাদা করতে পারেনি, আর তুইও পারবি না। যতবার কোনো অশুভ শক্তি আসবে ততবার মা থাকবে তাদের সন্তানকে বাঁচাতে। পীর বাবা বাড়ির বাইরেই ছিল, সেও এবার ঘরে এসে ঢুকলো। আর চিন্তা নেই, আর তোমাদের পরিবারের কোনো চিন্তা নেই। সত্যিই তোমাদের ছেলের বউয়ের অনেক মনের জোর। এত কষ্টের ভিতরেও যে এই কঠিন কাজটা সঠিক সময়ে করতে পেরেছে তা তারিফ করার মতোই। মা রেখা, এখন আর কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, আর কষ্ট হচ্ছে না। আমি কালকে সকালে এসেই বাড়ি শুদ্ধিকরণ করে দিয়ে যাব, আর ওই পুতুলটাকে বাড়ির পিছনে পুঁতে দেব। পীর সাহেব, পিশাচি আর ফিরতে পারবে না তো? না, আর কিছু হবে না। ও চিরকালের মতো শেষ। রেখা কমাস পরই একটা সুস্থ সবল ছেলে সন্তানের জন্ম দেয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।